আমরা বুঝবার জন্য আমরা এখানে একটা টার্ম ইউজ করছি, লো ব্লাড প্রেশার। তো সত্যিকার অর্থে মেডিকেল সায়েন্সে লো ব্লাড প্রেশার বলতে কোনো অ্যাব্রিভিয়েশন নাই, মানে লো ব্লাড প্রেশার বলা হয় না, শুধু একটাই অ্যাব্রিভিয়েশন আছে, সেটা হচ্ছে হাইপার টেনশন, STN। তো বোঝার জন্য, জনসাধারণের বোঝার জন্য আমরা এই টার্মটা ইউজ করছি। তো এটাকে মেডিকেল সায়েন্সে হাইপোটেনশন বলে, আর যেটা ব্লাড প্রেশার যেটা আন্ডার কন্ট্রোলে থাকে ওটা হচ্ছে হাইপার টেনশন, বেশি, আর এটা হলো হাইপোটেনশন মানে কম। তো জিনিসটা কি আমরা বুঝি, এই লো ব্লাড প্রেশার নিয়ে আমাদের দেশে অনেকের মধ্যে ভুল ধারণা আছে। এটাকে অনেকে রোগ হিসাবে মনে করে, এটা ট্রিটমেন্টে যায়, এটাকে ম্যানেজ করতে গিয়ে অনেক অসম্পূর্ণ অ্যানালাইসিস আছে। তো ইনশাআল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমাদের যে বিভ্রান্তিমূলক তথ্য আছে আমাদের মস্তিষ্কে, এগুলো অপনোদন হয়ে যাবে। তো লো ব্লাড প্রেশার, তো এটা তো আমরা বুঝে নিলাম, এটা উচ্চ রক্তচাপটা কম। তো আমরা প্রথমে জানতে হবে আমাদের নর্মাল ব্লাড প্রেশার লেভেলটা। তো এটা আমরা বলছিলাম নর্মাল ব্লাড প্রেশার লেভেল হচ্ছে যদি কারো সিস্টোলিক 110 থেকে 139 আর ডায়াস্টোলিক 60 থেকে 89 থাকে, এই রেঞ্জের মধ্যে, এই রেশিওর মধ্যে যদি থাকে, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। এখন লোটা, হোয়াট ইজ লো, এটা আমরা আজকে জানতে হবে। তো এটার উপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্টাডি, সেটা হচ্ছে কি, লো ব্লাড প্রেশার ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য ফোর্স অফ দ্য ব্লাড পুশিং অ্যাগেনস্ট দ্য আর্টারি ওয়ালস ইজ টু লো। লো ব্লাড প্রেশার মানে নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ এমন একটা অবস্থা যেটা পুশ দ্য ফোর্স অফ দ্য ব্লাড পুশিং, এটা ব্লাড পুশ করে কাকে, অ্যাগেনস্ট দ্য আর্টারি, আর্টারিকে। ওয়ালস ইজ টু লো মানে খুবই ধীর গতিতে। তো ইন জেনারেল লো ব্লাড প্রেশার ইজ এ রিডিং লোয়ার দেন 1960, অর্থাৎ সাধারণত আপনি কি খুঁজে পাইতেছিলেন না? আপনি কি শহীদ ক্যাডেট একাডেমি দেখতেছেন? 4 তালা 5 তালা? আপনি কোন ভবনের সামনে আসছেন? আপনি কে মহিউদ্দিন ইনস্টিটিউটের সাইনবোর্ড দেখছেন? দেখলে আপনি উপরে উঠে যান না, ওনাকে একটু সাপোর্ট দিন তো, ওনাকে খুঁজে পাইতেছে না। উত্তর দিকে ওই যে আমাদের পরিচালক আপনাকে সাপোর্ট দিবে, ওনাকে দেখতেছেন? বিয়ার্ড আছে, দাঁড়িয়ে আছে, ওকে। তো তাহলে আমরা হাইপোটেনশনটা কি? হাইপোটেনশনটা হচ্ছে লো ব্লাড প্রেশারের ডেফিনেশনটা আমরা আগে দেখতে হবে, মানে কোনটাতে আপনি বুঝবেন যে লো ব্লাড প্রেশার। তো লো ব্লাড প্রেশার LBP মানে কি, লো ব্লাড প্রেশার। তো লো ব্লাড প্রেশারে সংজ্ঞা হিসেবে আমরা দেখতেছি লো ব্লাড প্রেশার ইজ এ রিডিং লোয়ার দেন 1960, অর্থাৎ যদি কোনো মানুষের সিস্টোলিক 90-এর নিচে আর ডায়াস্টোলিক 60-এর নিচে, 60-এর নিচে থাকে, তখন ইট কল্ড ইজ হাইপোটেনশন অর লো ব্লাড প্রেশার। একদম ক্লিয়ার, অর্থাৎ লোয়ার দেন 1960, লোয়ার দেন 90-60, লোয়ার দেন 90-60, অর্থাৎ 90-60 আসেন, 90-60 হলেই যে আপনি লো ব্লাড প্রেশার ঘোষণা করে দিবেন, বিষয়টা এমন না। অর্থাৎ যদি সিস্টোলিক 90-র নিচে নেমে যায়, 85, 80, 70 এরকম, আর যদি ডায়াস্টোলিক 60-র নিচে নেমে যায়, 55, 50, 40, দ্যাট কল্ড ইজ লোয়ার ব্লাড প্রেশার, হাইপোটেনশন। তো এটাকে নিয়ে আমি
আরও কিছু সংযুক্ত করে দেই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের দেশে বেশিরভাগ নারী সমাজ ওনারা আসিয়ে বলে, নিজে ঘোষণা দেয় তো লো ব্লাড প্রেশার, আর প্রেশার লো, আরে ওষুধ দেন, আরে আর প্রেশার তো নাই, লো আমারে চিকিৎসা দেন, কত ওষুধ খাই আর প্রেশারে ঠিক করতে পারি না, কত লো। অনেক নারীর মুখে আমি শুনছি ওনারা আসিয়ে বলে, নিজে ঘোষণা করে তার প্রেশারটা লো। আসলে এটা প্রেশার লো না, ওনার সেন্টিমেন্ট লো হয়ে গেছে। কারণ কি, উনি মনে করে যে ওনার ব্লাড প্রেশারটা যদি 100 বা 90 ওদিকে 60 বা 70 থাকে, উনি মনে করেন যে এটা লো। আসলে এটা লো না। লো এর কারণ আমরা আইডেন্টিফাই করব। আর লো এর জন্য যে ট্রিটমেন্টটা দেয়, কনভেনশনাল ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট লাগবে না। উইদাউট ট্রিটমেন্ট হ্যাভ টু ম্যানেজড, ট্রিটমেন্ট ছাড়াই ম্যানেজড হবে। তো এখন ভালোভাবে শুনেন, যদি কোনো মানুষের, কোনো মহিলার ব্লাড প্রেশার সিস্টোলিক 90 থাকে, ডায়াস্টোলিক 60 থাকে, এটা নিয়ে যদি তার কোনো সিমটমস না থাকে, সিমটমস কি, তার মাথা ঘুরাচ্ছে না, তার দুর্বলতা পাচ্ছে না, অর্থাৎ লো ব্লাড প্রেশারের যে সিমটম, উপসর্গ, সাইন থাকে, এগুলো একটাও নাই, কিন্তু আপনি যখন বিপি মেশিন দিয়ে দেখলেন 1916 তার মানে আছে, তখন আমি বুঝে নিব, আপনি বুঝে নেবেন এই 90/60 তার জন্মগত প্রেশার। এটা লো না, ইটস নট লো, ইটস রিয়েলিটি, ইটস জেনেরিক প্রেশার, ইটস স্টাবল, এটাই তার স্টাবল। হ্যাঁ, যদি কোনো মহিলার বা কোনো পুরুষের 90/60 নিয়ে ডিজিনেস, ভার্টিগো, মাথা ঘোরানো থাকে, উইকনেস, ফ্যাটিক, শরীর দুর্বলতা থাকে, তখন আমি আইডেন্টিফাই করতে পারি ইট কল্ড ইজ লো ব্লাড প্রেশার। অর্থাৎ যদি উপসর্গ না থাকে, উপসর্গবিহীন 90/60 নর্মাল, কিন্তু আমরা এতদিন মনে করতাম এটাই লো। না, এটা খুবই নর্মাল, এটা তার জেনেরিক, এটা তার ন্যাচারাল, নো আর্টিফিশিয়াল, এটাই নর্মাল। তাহলে আমি লো ব্লাড প্রেশার ডিক্লারেশন দেওয়ার আগে আমাকে 2টা প্যারামিটার্স দেখতে হবে। নাম্বার 1, যদি ওই মানুষের ব্লাড প্রেশার লেভেল 90/60 উইথ সিমটমস থাকে, মানে মাথা ঘুরানি, দুর্বলতা, তারপরে তার শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট, তার চেস্ট পেইন, এগুলো ব্রেথিং প্রবলেমস, শ্বাস প্রশ্বাসের সমস্যা, তখন আপনি ডিক্লারেশন দেন হ্যাঁ আপনার ব্লাড প্রেশার কম, মানে লো ব্লাড প্রেশার। যদিও এটা কিন্তু মেডিকেল সায়েন্সে কোনো টার্ম না, আপনি হাইপোটেনশন বলতে পারেন। এরপর এখন আপনি আইডেন্টিফাই করতে হবে কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইন ইট, অর্থাৎ কোন কারণে ওনার প্রেশার লেভেলটা কমতেছে। এটা আমাদের বিশেষ করে টিনএজার মেয়েদের হয়, যাদের বয়স আন্ডার 18, আন্ডার 25, এদের বেশিরভাগই হয়। আমি অনেক দেখছি যে প্রেশার লেভেল সত্যি কম, তো ও নিজেই আসি ডিক্লারেশান করে আমার ব্লাড প্রেশার লেভেল কম, লো ব্লাড প্রেশার। তো ইনশাআল্লাহ আজকে আমরা এটার কারণ আবিষ্কার করব, এটাকে ম্যানেজমেন্ট, মেডিকেশন কীভাবে করতে হয় সেটাও আমরা আবিষ্কার করব। এরপরে লো ব্লাড প্রেশার সম্পর্কে আমরা এটা জানলাম। এখন এটা কি দেখেন, লো ব্লাড প্রেশার মাইট কজ নো সিমটমস, অর্থাৎ লো ব্লাড প্রেশারের কজ নো সিমটমস, মানে কোনো উপসর্গই নেই। এটা আমার বক্তব্য না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওদের তথ্য, ওদের অ্যানালাইসিস, ওদের রিসার্চ, যে নিম্ন রক্তচাপের কোনো লক্ষণই নেই। অর্থাৎ নেই মানে কি, নেই মানে কারো কারো ক্ষেত্রে কোনো উপসর্গ না থাকতে পারে, অর্থাৎ সে স্বাভাবিক জীবনযাপন করতেছে সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে, অ্যাক্টিভলি। তখন আমরা বুঝে নিব, তখন আমরা যে সমস্ত কারণে তার প্রেশার লেভেলটা কম, ওই সমস্ত কারণগুলো আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ট্রিটমেন্ট দিব, ওষুধের কোনো দরকার নেই, নো ড্রাগস। এরপরে এখন দেখেন তারা কি বলছে, লো ব্লাড প্রেশার মাইট কজ নো সিমটমস দ্যাট ইউ নোটিস, অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেও থাকবেন যে কোনো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের কোনো উপসর্গই নাই। সামটাইমস ইট ক্যান বি লাইফ থ্রেটিং, কিন্তু মাঝে মাঝে এটা লাইফ থ্রেটিং, রিস্কেবল, জীবন নাশ হতে পারে।
অর্থাৎ বর্ডার লাইনে চলে যেতে পারে। অর্থাৎ কারো যদি ব্লাড প্রেশার লেভেল একদম কমে যায় তখন নাম্বার 1 উনি হার্ট ফেলিউর হতে পারেন। হার্ট ফেলিউর হয়ে উনি সিসিইউতে হসপিটালাইজড হতে পারেন। নাম্বার 2 কারো যদি হাই ব্লাড প্রেশার লেভেল কমে গিয়ে সে শকে চলে যেতে পারে। SHOCK শক হচ্ছে মেডিকেল টার্ম। শক মানে উনি সেন্সলেস হয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে, হ্যাঁ কোমায় চলে যাবে, অর্থাৎ একদম মুমূর্ষ। তখন আপনি কোথায় পাবেন? সিসিইউ কোথায় পাবেন? সিসিইউ, HDU, তখন মানে ICU লাগতে পারে, এরকম হয়ে যেতে পারে। তো এরকম হয়ে গেলে তখন বুঝবেন যে ভাগ্য যদি ভালো থাকে বাঁচতে পারে, আর যদি ইনস্ট্যান্ট মেডিকেশন দিতে পারেন, অর্থাৎ ফ্লুইড ইনটেক দিতে পারেন, ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে পারেন, ইলেকট্রোলাইট ম্যানেজ করতে পারেন, তখন সে স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি ইলেকট্রোলাইট ব্যালেন্স না করেন, তার ব্লাড প্রেশার লেভেলকে ইনস্ট্যান্ট নর্মালে না আনেন, তখন কিন্তু রুগী হার্ট ফেলিউর হয়ে ইনস্ট্যান্ট মারা যেতে পারে। এটা হয়, অহরহ হয়, আমি দেখলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে রুগী ব্লাড প্রেশার লেভেল 80/40, দ্যাট মিন্স শি ইজ শকে চলে গেলে। এরপরে যখন তার ECG, ট্রোফিনিন আই, ইকোকার্ডিওগ্রাম করা হলো, দেখা গেছে অলরেডি শি ইজ ড্যাড, মারাই গেছে, অর্থাৎ হার্ট ফেলিউর হয়ে রুগী শেষ। তো লো ব্লাড প্রেশার এটা স্বাভাবিক যদি কমে যায় বেশি, রুগী যদি ডেঞ্জার বর্ডার লাইনে চলে যায়, তখন কিন্তু লাইফ থ্রেটিং, এটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সামটাইমস ইট ক্যান বি লাইফ থ্রেটিং দ্য কজ অফ। এখন আমরা কারণগুলো জানবো যে কোন কোন কারণে আমাদের ব্লাড প্রেশার লেভেলটা কমে। আসলে আমি মাঝখানে আরও কিছু কথা বলি। এই যে ব্লাড প্রেশার লেভেলটা কেন কমে, নাম্বার 1, যদি কোনো মানুষের সিভিয়ার বমি হয়, তখন বমি হলেই তার এটা কমতে পারে। সিভিয়ার ব্লিডিং, যদি রক্তপাত বেশি হয় তখন কমতে পারে। এভাবে অনেক কারণ আছে। তো যাক, আমরা ধারাবাহিকভাবে যাব। তো আমরা প্রথমে এটার কারণটা আইডেন্টিফাই করি। কোন কারণে? CAUS, কজ, কারণ, নিম্ন রক্তচাপের কারণ। এখন আপনি কারণ আবিষ্কার না করেই আপনি রুগীকে ওষুধ ধরাই দেন, তো এরকম ওষুধ খেতে খেতে রুগী মারা যাবে, কিন্তু কারণটা উৎখাত হইল না, কারণটা নির্মূল হইল না, নিরাময় হইল না, তাহলে তো লাভ নাই। কি কারণ? তো ফার্স্ট অফ অল, প্রথম এবং প্রধান কারণ ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা। কারণ আমাদের দেশের মেয়েরা পুষ্টিকর খাবার খায় না। যে খাবারগুলো খায় এগুলো হচ্ছে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, রিচ ফুড, বাজে খাবার খায়। নারীদের প্রিয় খাবার ফুচকা, ফুচকাতে কোনো ফুড ভ্যালু আছে? নারীদের প্রিয় খাবার টক জাতীয় ফল, তো টক জাতীয় ফলে কী আছে? সামান্য ভিটামিন সি আছে, পুষ্টি তো নাই। বুড়ি নারীদের প্রিয় খাবার পান সিগারেট, তো এখানে কোনো পুষ্টি আছে? নাই। তো এইভাবেও পুষ্টিহীনতার কারণেও আমাদের নারী সমাজের এই লো ব্লাড প্রেশার হতে পারে। তো কারণের ক্ষেত্রে আমরা দেখি, কারণের ক্ষেত্রে দ্য কজ অফ লো ব্লাড প্রেশার ইনক্লুড ডিহাইড্রেশন অ্যান্ড আদার সিরিয়াস মেডিকেল কন্ডিশন। অর্থাৎ কারণ হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রথমেই ডিহাইড্রেশন মানে কি? পানি শূন্যতা। এখন আমাদের দেশের মায়েরা, নারীরা পানি খাইতে চায় না, ওনারা সারাদিনে 2 গ্লাস পানি খান, অথচ একজন সুস্থ নারী পুরুষের জন্য প্রতিদিন মিনিমাম 12 গ্লাস পানি পান করা আবশ্যক। 12 গ্লাস। আর যদি লিটারে মেজারমেন্ট করি, 2.5 থেকে 3 লিটার। একজন মানুষ সুস্থ থাকার জন্য 2.5 থেকে 3 লিটার পানি খেতেই হবে। কারণ পৃথিবীর যেমন 4/3 ভাগ পানি, মানব দেহেরও 4/3 ভাগ পানি। আপনার ব্রেন ফাংশন, আপনার লাংস ফাংশন, আপনার কার্ডিয়াক ফাংশন, আপনার নেফ্রন অর্থাৎ কিডনি ফাংশন, লিভার ফাংশন, ব্লাড সার্কুলেশন, সব কিছু পানির মাধ্যমেই তো হবে। তো পানি খাবেন না তো কী খাবেন? এখন আপনি গাছ লাগাইলেন কিন্তু পানি দিলেন না, এই গাছ কি গ্রোথ হবে? জিন্দিগিতেও না। আপনার ভেজিটেবলস, আপনার প্লান্টস যদি উৎপাদন করেন, সেখানে বেঁচে থাকার জন্য প্রথম এবং প্রধান কি? পানি। ঠিক আমার বডিটাকেও, বডির অর্গানসগুলোকে, সেলসগুলোকে
যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, যদি এনরিচ করতে চান, তখন অবশ্যই পানির বিকল্প নাই। পিওর অ্যান্ড মিনারেল ওয়াটার, নো আর্সেনিক, নো পয়জনিক, একদম পিওর যে পানি, কোনো ভেজাল নাই। এখন আমাদের দেশে তো পানিতে ভেজাল। আপনি যে টিউবওয়েলতে খান, টেস্ট করে দেখেন, সেখানে আর্সেনিক আছে, আয়রন আছে, জার্ম আছে, জীবাণু আছে। তো এই ধরনের পানি খেলে তো আমার সমস্যা হতে পারে। এই যে মনে করেন আমার জন্য কি সুন্দর পানি আনা হলো, আমি নিব, ঠিক আছে, কিন্তু আপনি কি শতভাগ শিওর এটা 100% মিনারেল? নো, এবার নেভার, ইট ক্যানট বি পসিবল ইন দিস বাংলাদেশ। এটা সম্ভব না। তাই এখানে ওই একবার ম্যাজিস্ট্রেট দোকানে রেট দিছে, রেট দেওয়ার পরে দেখলো যে পানি ভেরিফাই করা হলো, ইনভেস্টিগেশনস করে দেখা গেল যে পানি পুরাই ভেজাল। বুড়িগঙ্গার মরা ফসা পানি তুলি ফিল্টারিং করি কোনোরকম বোতলজাত করে, অর্থাৎ বুড়িগঙ্গার ফসা পানি এগুলা। এরকম সারা দেশে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন সীমা ইনশাআল্লাহ এখন থাকবে না। বর্তমান যে সরকার, তরুণ সমাজের সরকার, যুব সমাজের সরকার, ন্যায় নীতি ইনসাফ সম্পন্ন সরকার, ইনশাআল্লাহ আমরা বিগত 54 বছরে যে সরকার দেখি নাই, বিগত 54 বছরে যে স্বপ্ন পাই নাই, ইনশাআল্লাহ এই আজ থেকে 56,000 বর্গ মাইলের সুন্দর সুজলা সুফলা সোনার বাংলাদেশের শাসনামল এত সুন্দর হবে, এত চমৎকার হবে, সৃজন ক্রিয়েটিভ হবে, সায়েন্টিফিক হবে, দুর্নীতি মুক্ত হবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমরা সেই সোনার বাংলার স্বপ্ন 54 বছর আগ থেকে দেখতেছি। তো আজ হ্যাঁ, আর কোনো ঘুষ চলবে না, কোনো টেন্ডারবাজি, সাদাবাজি, ঘুষ বাণিজ্য, অসৎ, অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ মানুষের কোনো মিলন মেলা থাকবে না। এখন নেতৃত্ব চলে গেছে ক্লিন ইমেজের মানুষদের কাছে, যারা চরিত্রবান, যারা স্বচ্ছ মানুষ, যারা ইনসাফ বুঝেন, যারা ন্যায় নীতি সম্পন্ন, নীতি নৈতিকতায় সমৃদ্ধ, জ্ঞানে গুণে। আমরা এমনও দেখছি 2009 সালের পার্লামেন্টে যিনি পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য, বাংলা রিডিং করতে পারেন না, মাননীয় স্পিকার আমি বরগুনা, মানে সে একজন পার্লামেন্ট, সি ইজ এ পার্লামেন্ট মেম্বার, অথচ রিডিং পড়তে পারে না। এরকম অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ, অর্বাচীন, জালেম মানুষদেরকে দিয়ে ভরে ফেলছে সংসদ ভবন শেখ হাসিনা। কিন্তু ইনশাআল্লাহ এখন এগুলো নাই। ইনশাআল্লাহ এখন সব কিছু সংস্কার হবে। একটা দেশকে পরিচালিত করার জন্য 3টা বিভাগ লাগে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। এই 3 বিভাগ যদি শতভাগ স্বচ্ছ, শতভাগ ক্লিন থাকে, পুরো বাংলাদেশ ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেটা আপনারা সুফল পাবেন, আর এখানে সবাই সুফল পাবে। মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা যা আছে, মানুষের সংজ্ঞায় সংজ্ঞায়িত সকল মানুষ এই ইনসাফের সুফল পাবে। কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আর লাগবে না, কোনো উস্কানি আর হবে না। হিন্দুরা, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানেরা আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একদম শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধ এক সোনার বাংলাদেশ দেখবেন। সবাই খুশি থাকবে আজ থেকে। কোনো বৈষম্য নাই, কোনো জুলুম নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো টেন্ডারবাজি নাই ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আর কাজ করবেন। আপনি দেখেন না, এই যে এখন সারা বাংলাদেশে যে ছেলেগুলা ফ্রি ফায়ার, পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকতো, যে ছেলেগুলা ইফটিজিংয়ে ব্যস্ত থাকতো, নারী গঠিত জিনিসে নিয়ে ব্যস্ত থাকতো, সেই তরুণ সমাজ আজকে কি সুন্দর দেশের সকল ডিপার্টমেন্টের দায়িত্বে চলে আসতেছে। তো এর চেয়ে বড় সফলতা, সার্থকতা, সুন্দর আর কি হতে পারে? একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানস হইল তরুণ সমাজ, যুব সমাজ। যে দেশের তরুণ সমাজ, যুব সমাজ যত বেশি সক্রিয়, সমৃদ্ধ, তৎপর, সেই দেশ তত রকেটের গতিতে এগিয়ে যাবে। এতদিন 71 থেকে 2024 পর্যন্ত যারা ছিল তরুণ সমাজদেরকে, যুব সমাজদেরকে ওই যে আজে বাজে কাজে ব্যস্ত রাখছে, পড়াশোনা করাই নাই, পড়াশোনা বাদ দি নারী, মদ, সিগারেট, গাঞ্জা, ইয়াবা এগুলা নিয়ে ব্যস্ত রাখছে। আর বুড়াবুড়ি যারা বয়স্ক মানুষ, এরা দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব, টেন্ডারবাজি, সন্ত্রাসী, ইসলাম বিরোধী অনৈতিক কাজে ব্যস্ত ছিল। কিন্তু ইনশাআল্লাহ আর এগুলো হবে না। এই দেশের প্রতি আল্লাহ সুনজর হয়ে গেছে। এই দেশ এখন একটা সমৃদ্ধ, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো বিশ্বের উন্নত, উন্নয়নশীল, সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিগণিত হবে ইনশাআল্লাহ। তো যাক, কোথায় চলে গেলাম। এরপরে ইটস ইম্পর্টেন্ট
টু ফাইন্ড আউট, আমরা কোত্থেকে গেলাম? কজ থেকে, কজ থেকে গেলাম। আচ্ছা যাক, হ্যাঁ আমরা কজে যাই। ইটস ইম্পর্টেন্ট, হৃদয়ের রক্তক্ষরণ। তো এই যে এরকম কথা বলতে তো পারি নাই, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে এখন আমরা মুক্ত বাতাসে আমরা নিজেদের মত প্রকাশ করতে পারতেছি, আমি কান্না করতেছি এটাও পর্যন্ত করতে পারিনি, এটা করলেও ব্যবস্থা নেওয়া হইতো। প্রশাসন এরকম জুলুম ছিল, কিন্তু এখন সবাই মত প্রকাশের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতার অধিকার আছে, সবাই এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বৈধভাবে যে যার ইচ্ছা সে সব করতে পারবে, কেউ কাউকে আর ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। তো কজে যাই, তো কজের ক্ষেত্রে তাহলে প্রথম কজটা লেখেন ডিহাইড্রেশন। প্রথম কজ ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে পানির স্বল্পতা। তাহলে পানির স্বল্পতার উপরে বলছি প্রতিদিন 3 লিটার পানি আমরা পান করব, মিনিমাম গ্লাসের পরিমাপে 10 থেকে 12 গ্লাস পানি পান করব, তবে প্রপার এবং পিওর ওয়াটার। পানি ডিহাইড্রেশনের লক্ষণ কি? ডিহাইড্রেশনের লক্ষণ হচ্ছে ত্বক অমলিন হয়ে যাবে, মসৃণ ত্বক, দেখলে আপনি বুঝবেন যে তার পানির স্বল্পতা, পানির শূন্যতা। তাহলে প্রথম কারণ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন যাদের আছে, যাদের লো ব্লাড প্রেশার নিয়ে আপনাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমার মেয়েটার প্রেশার কম, এটা কম, তাদেরকে প্রথম পরামর্শ দিবেন আপনার মেয়েকে প্রতিদিন 12 গ্লাস পানি পান করান। আবার একসাথে নয়, মিনিমাম প্রতি ঘন্টায় 1 গ্লাস, প্রতি ঘন্টায় যদি 1 গ্লাস করেও পান করে তাহলে 12 গ্লাস পূর্ণ হয়ে যাবে। তো পানি পান করার বেস্ট সময় কোনটা? ব্রেকফাস্টের আগে আর পরে, লাঞ্চের আগে আর পরে, ডিনারের আগে আর পরে, গোসলের আগে, গোসলের পরে, স্ত্রী সহবাস করার আগে, স্ত্রী সহবাস করার পরে। এই 8টা টাইমে যদি পানি পান করতে পারেন আপনি হয়ে যাবেন সুপুরুষ। এই 8টা টাইম, এর অন্য টাইমে তো করবেনই। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে ব্লাড প্রেশার লেভেল কম যাদের হয় তাদের দ্বিতীয় কারণ যেটা আমরা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে এখানে 60 ধরনের হাইপোটেনশনের 60টা বলা আছে আর কি। একটা হচ্ছে পোস্টিউরাল, পোস্ট প্যারেন্ডিয়াল, নিউরালি মেডিকেটেড, মাল্টিপল সিস্টেম। 60টা টাইপে মূলত হাইপোটেনশন হয়ে থাকে। এখন কোন মানুষের কোন টাইপ এটা অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে বের করতে হবে। তাহলে ইটস ইম্পর্টেন্ট, ইটস লো ব্লাড প্রেশার কজ ইনক্লুডিং ডিহাইড্রেশন অ্যান্ড আদার সিরিয়াস মেডিকেল কন্ডিশন। এখন এই পয়েন্টটা বুঝেন। তাহলে মেডিকেল কন্ডিশন, তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে মেডিকেল কন্ডিশন। মেডিকেল কন্ডিশনটা কি এটা বুঝেন। অর্থাৎ যদি মেডিকেল কন্ডিশনের অ্যানালাইসিস হচ্ছে যদি কোনো মানুষের মানবদেহে যদি অন্য কোনো ডিজিজ থাকে, অন্য কোনো রোগ থাকে, যেমন কারো যদি অ্যানিমিয়া থাকে, রক্ত কম, রক্ত স্বল্পতা, তো যে মানুষের রক্ত স্বল্পতা আছে, অ্যানিমিক পেশেন্ট, তো ওর প্রেশার লেভেলে তো কমে যাবে, কমবে না? কারণ পুরো বডি তো ব্লাডের উপরে ডিপেন্ডেন্ট। এখন আপনার হিমোগ্লোবিন একজন পুরুষের দরকার মিনিমাম 13 থেকে 16, একজন নারীর প্রয়োজন মিনিমাম 12 থেকে 14। এখন দেখা গেছে হিমোগ্লোবিন লেভেল 10, তো তখন একদিকে সে অ্যানিমিক, অন্যদিকে সে হাইপোটেনশানে চলে যাবে। তাহলে এখন হাইপোটেনশানের ট্রিটমেন্ট করতে গেলে আপনি ওষুধ দেওয়ার আগে তার আগে আয়রন সাপ্লিমেন্ট দেন, জিঙ্ক দেন, ফলিক অ্যাসিড দেন, তারপরে পানি খাওয়ার পরামর্শ দেন, পুষ্টিকর খাবার দেন, মাল্টিভিটামিন দেন, মাল্টিমিনারেলস দেন, এইভাবে হয়ে যাবে। মেডিকেল কন্ডিশন হচ্ছে এটা। এরপরে ইটস ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট হোয়াটস কজিং লো ব্লাড প্রেশার। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে হোয়াট কজিং টু লো ব্লাড প্রেশার, কেন তার ব্লাড প্রেশার লেভেল কম, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ইনভেস্টিগেশনস করতে হবে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। কেন? এখন আমাদের দেশে যারা কার্ডিওলজিস্ট, যারা মেডিসিন স্পেশালিস্ট, যারা গ্রাম ডাক্তার, এরা একজনও কারণে যায় না, ওষুধ দিয়ে চেষ্টা করে।
যার কারণে কিছুই হয় না। সো দ্যাট ইট ক্যান বি ট্রিটেড ইফ নিড। এরপরে কারণের ক্ষেত্রে আমরা আরেকটা কারণ দেখতেছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, অর্থাৎ যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, অর্থাৎ যে সমস্ত মায়েদের পুরুষের ব্লাড প্রেশার লেভেল কমে, তাহলে আমরা কজে খাচ্ছি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। যেমন আমি গত সপ্তাহে একটা পেশেন্ট আমার কাছে আসছে, তো উনি ওই কার্ডিওলজিস্টের কাছে গেছেন। কার্ডিওলজিস্ট ওনার দুইটা ওষুধ দিয়েছেন, একটা দিয়েছেন উচ্চ রক্তচাপের, একটা দিয়েছেন নিম্ন রক্তচাপের। মানে একদিকে দিয়ে ধরাই দিয়েছেন ডিওবাস 520, অন্যদিকে দিয়ে ধরাই দিয়েছেন ইন্ডিভারটিন। আমি বললাম আপনারা এই দুইটা তো একসাথে কেন দিল? কই আমার দীর্ঘদিন ধরেই প্রেশার লেভেল যখন বাড়ে তখন একদম হাই হয়ে যায়, আবার যখন কমে যায় একদম অনেক কমে যায়, এই জন্য আমার দুইটা ওষুধ দিয়েছেন। কে দিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা দিয়েছেন। এখন উনি তো ওনার যে পড়াশোনা যতটুকু আছে অতটুকু অনুযায়ী দিবেন। এখন আমার কাছে যদি উনি আসতেন, আমি আগে আইডেন্টিফাই করতাম ওনার এই যে ব্লাড প্রেশার লেভেল ইমব্যালেন্স কেন, অ্যাবনর্মাল কেন, এটা আগে আইডেন্টিফাই করতাম। এখন নিশ্চয়ই ওনার অন্য কোনো অর্গানসে সমস্যা থাকতে পারে, ওনার হয়তো রেনাল ফাংশনের সমস্যা হতে পারে, ওনার কার্ডিয়াক ফাংশনের সমস্যা হতে পারে, ওনার হয়তো হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে। এগুলো আইডেন্টিফাই না করি আমি জোর করি সামনে থেকে ওই যে কিসের মতো আর কি, এদিক থেকে আইলে গুঁতা দিবা, ওই দিক থেকে আইলে গুঁতা দিবা, মাঝখানে থাকবা ওই দিক। অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ওষুধ দিছে এদিক থেকে, ওই লো ব্লাড প্রেশারের ওষুধ দিছে, মানে কোন দিকে যাইবা? তো এটা তো ব্যবসা। তো এখন এই মানুষটাকে আমি 8 বছর ধরে গাইতেছি, তো এরকম। তো এটা তো একটা সুন্দর সুপার বিজনেস। তো এরকম ব্যবসা করার তো দরকার নেই। আমাকে আগে at first we have to identify where is the cause of hypertension and hypertension. আমি যদি এটা আইডেন্টিফাই করতে পারি তাহলে তো আমার এই বিজনেস করার দরকার নাই, প্রেশার ব্যালেন্স হয়ে যাবে। এখন অন্য অর্গানসগুলো ঠিক করে দিতে হবে। ভাইটাল অর্গানস হচ্ছে 5টা। নাম্বার 1 ব্রেন বা মস্তিষ্ক, নাম্বার 2 ফুসফুস বা লাংস, নাম্বার 3 হার্ট বা হৃৎপিণ্ড, নাম্বার 4 লিভার বা যকৃৎ, নাম্বার 5 কিডনি বা বৃক্ক। এই ভাইটাল অর্গানসগুলো যার সঠিকভাবে কাজ করবে তার ইনশাআল্লাহ অন্য ডিজিজগুলো সহজে আসবে না। এখন আপনার এই 5টা বডির ইঞ্জিন যদি অ্যাক্টিভ থাকে, এনার্জেটিক থাকে, তখন তার অন্য সমস্যা হবে না। এখন আমাদের দেশের যে কমার্শিয়াল ডক্টরস ওনারা কি করে, ওনারা চিন্তা করে যে এই 5টা অর্গানসের কোনো অর্গানস ড্যামেজ হয়ে যাও, ড্যামেজ হয়ে গেলে তারপরে আমার কাছে আইব, আমি সুন্দর সুপার বিজনেস করব। এখন আমি প্রিভেন্টেশন ইজ দ্য বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিষেধক হচ্ছে প্রতিরোধী উত্তম। অর্থাৎ আমি যদি এই ফর্মুলা অনুযায়ী আগাই যে আমার এই 5টা অর্গানস ক্ষতিগ্রস্তের পথে আছে কিনা, ক্ষতিগ্রস্তের পথে আসার আগে যদি আমি প্রোটেকশন করি ফেলি, তখন তো আমার কোনো কিছু অ্যাবনরমালিটি আসবে না। এখন ওনারা ওই অর্গানসটা যখন একদম বর্ডার লাইনে চলে যায়, ড্যামেজ হয়ে যায়, একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন যাই ট্রিটমেন্ট করেন, এর আগে করেন না। এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সিন্ডিকেট, ওয়ার্ল্ড ওয়াইড একটা সুপার বিজনেস অফ ডক্টরস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস যারা খান, যেমন দেখা গেছে কোনো মানুষ 10 বছর ধরে সমানে খাইতেছেন প্রেশারের ওষুধ, অ্যাঞ্জিলক খান, বাইজোরান খান, তারপরে বিসলল খান, তারপরে এভাবে আরও আছে না, খাইতেই আছেন। তো দেখা গেছে যে এভাবে খাইতে খাইতে হঠাৎ করে তার ব্লাড প্রেশার কমে গেছে। তো এখন আমরা সব সময় বরাবরের মতো বলে থাকি, আমি যদি আমার লাইফস্টাইল চেঞ্জ করি, উচ্চ রক্তচাপের ওষুধগুলো ডাস্টবিনে ফেলে দিই, তখন তার হাইপোটেনশনও আসলো না। এখন সমানে খাওয়ার কারণে হঠাৎ করে কোনো এক সময় আসি প্রেশার লেভেল কমে গিয়ে রুগী মাথা ঘুরে পড়ে যায়। তো এরকম মুখস্থ চিকিৎসা দেওয়ার দরকার নাই যে আপনাকে আজীবন ধরে প্রেশার ওষুধ খাইতে হবে। এখন আজীবন ধরে খাইতে গিয়ে তার তো এখানে কমে গিয়ে 12টা বাজে যাবে, তো কি দরকার? আগে মেন রুট কজে আঘাত করেন। এরপরে 2 নম্বর কারণ ইনডাইজেশন। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন মানে কি দেখেন, ইনডাইজেশন, আচ্ছা এটা এস দেন না, টিএ হবে, আচ্ছা লিখে নিন। হ্যাঁ এরপরে ইনডাইজ এসও আছে কেন,
কি লাস্টে দুইটা আচ্ছা যাক, ইন্ডাইজেশন মানে কি? বদহজম, ফ্যাট ফাফা, ফ্যাটে অশান্তি, ফ্যাটে অস্বস্তি। তো এইটার উপরে আমাদের ইউটিউবে ইনফরমেটিভ ক্লাস দুইটা আছে, ওই দুইটা ক্লাস ভালো করে যারা দেখবেন তারা ইন্ডাইজেশনের উপরে ফুল গাইডলাইন্স পেয়ে যাবেন। আর এখানে আর বলার দরকার নেই। এখন কোনো মানুষের যদি দেখবেন, আপনি আজকে যে লক্ষ্য করবেন, যে সমস্ত মহিলারা আপনার কাছে আসি বলে যে আমার তো প্রেশার লেভেল কম, আমার লো প্রেশার, দেখবেন যে হিতির ডাইজেস্টিভ সিস্টেমে ঠিক নেই। কেন ঠিক নেই? ওই যে হান খাইবো, চা খাইবো, তারপরে আপনার ওই যে বাজে বাজে খাবার খাইবো। তো বাজে বাজে খাবার খাইলে ডাইজেস্টিভ সিস্টেম লন্ডভন্ড। তো ডাইজেস্টিভ সিস্টেম যদি লন্ডভন্ড হয়, ব্লাড প্রেশার লেভেলও লন্ডভন্ড হয়ে যাবে। তো এখন দেখেন কি সুন্দর মিল। কোনো মানুষের যখন লো ব্লাড প্রেশার লেভেল আপনি ঠিক করতে যাবেন, তখন এই ট্রিটমেন্ট করার আগে তার পেটের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের যে ওরাল ক্যাভিটি থেকে অ্যানাস পর্যন্ত এই যে লাইনটা আছে, এই লাইনের সকল অর্গানসগুলো আপনি ঠিক করে দিবেন। এগুলো যদি ঠিক করে দেয়, এগুলো যদি প্রপারলি চলে, মনে করেন এখানে যদি এই সড়কে যদি জ্যাম লেগে যায়, এখন এটার প্রভাব কি মহিফাল পড়তো না? অবশ্যই পড়বে। এখন রাস্তা এটা যদি ক্লিয়ার হয়, তাহলে ওইটাও ক্লিয়ার। ঠিক আমার এই খাদ্যনালী অর্থাৎ পরিপাকতন্ত্র পুরোটা যদি ক্লিয়ার থাকে, তো অবশ্যই আমার ব্লাড সার্কুলেশনও ক্লিয়ার থাকবে। এখানে যদি কোনো গন্ডগোল থাকে, সার্কুলেশনেও প্রবলেম থাকবে। এরপরে নাম্বার 5 হচ্ছে ইরেকটাল ডিসফাংশন, সেক্সুয়াল সমস্যার ওষুধ। ইরেকটাল ডিসফাংশন ড্রাগস, ইরেকটাইল ডিসফাংশন ড্রাগস। এখন দেখেন, এখানে চমৎকার একটা কথা বলি। আমাদের দেশের যে সমস্ত নাম পুরুষ, সুপুরুষ নয়, এগুন নাম পুরুষ, এই নাম পুরুষগুলা যখন বিয়ের আগে আকাম কুকাম করি তার যৌবন নষ্ট করে ফেলছে। নষ্ট করে ফেলার পরে তারা ফার্মেসিতে যায়, তারপরে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যায়, সাইকিয়াট্রিস্টের কাছে যায়। গেলে ওনারা যৌন সেক্স ড্রাইভকে বাড়ানোর জন্য কিছু ওষুধপত্র দেন। এখন এই যে সেক্সুয়াল ওষুধগুলো খাই, মানে সাময়িক কিন্তু কাজ চলের, কিন্তু অন্যদিকে তার ব্লাড প্রেশার লেভেল কমে যাবে। দেখিয়েন যারা এগুলো খায় আর কি। তো আমরা এটার উপরে মানসিক রোগের ক্লাসে বলছি যে সেক্সের জন্য কোনো ওষুধ লাগবে না। সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এটা হচ্ছে একটা মনস্তান্ত্রিক বিষয়। একটা মানুষের যদি সকল কিছু পারফেক্ট থাকে, তার সেক্সুয়াল ড্রাইভও ঠিক থাকবে। ওষুধ খাই, টাডালাফিল, সিলডালাফিল, ভায়াগ্রা, এই জাতীয় ওষুধ খায়, সাময়িক সেক্স ড্রাইভ বাড়বে, কিন্তু পার্মানেন্টলি তার অন্য অর্গানসগুলো ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বরে ক্ষতিগ্রস্ত হবে ব্লাড সার্কুলেশন লেভেল, অর্থাৎ তার যে লো ব্লাড প্রেশার এটা হয়ে যাবে। তার ইরেকটাল ডিসফাংশনের যে ওষুধগুলো আছে আমরা জানলাম, এই ধরনের ওষুধ যারা কন্টিনিউ খাবেন তাদেরও হাইপোটেনশন হতে পারে। এরপরে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? কোন মিয়া? রক্ত স্বল্পতা। অর্থাৎ কোনো মানুষের যদি হিমোগ্লোবিন লেভেল কম থাকে, এখন আপনি দেখবেন, আপনি লক্ষ্য করবেন যে সমস্ত মেয়েরা অভিযোগ করে প্রেশার লেভেল বাড়ে না, কম, ওদের হিমোগ্লোবিন লেভেলও কম। ওদের হিমোগ্লোবিন লেভেলটা যখন আপনি বাড়ায় দিতে পারেন, আয়রন, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, জিঙ্ক, ফলিক অ্যাসিড, এই সাপ্লিমেন্টসগুলো দিয়ে বা খাবার দিয়ে যদি ওই মায়ের ব্লাড যদি পর্যাপ্ত রাখতে পারে, অর্থাৎ একজন মায়ের মিনিমাম ব্লাড হিমোগ্লোবিন লেভেল, একজন মায়ের হিমোগ্লোবিন লেভেল যদি 12 থেকে 14-র মধ্যে থাকে, তাহলে আমরা বুঝি যে এটা তার পারফেক্ট, 12 থেকে 14-র মধ্যে। এখন যারা কমপ্লেন করে ব্লাড প্রেশার লেভেল কম, ওদের দেখবেন যে হিমোগ্লোবিন লেভেল 10, 11। তা আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের নারী সমাজ যে গাইনিকোলজিস্টের কাছে যায়, মেডিসিন স্পেশালিস্টের কাছে যায়, তা আমি দেখি যে ওর সিবিসি রিপোর্টে হিমোগ্লোবিন কম, কিন্তু এরপরে কোনো ডাক্তার তাকে আয়রন সাজেস্ট করে না। কি আশ্চর্যজনক! তার হিমোগ্লোবিন লেভেল 11, কিন্তু প্রেসক্রিপশনে আয়রন নেই। অন্য ওষুধ আছে, ওই ব্যবসার ওষুধ আছে, গ্যাস্ট্রিকের ওষুধ আছে, ব্যথার ওষুধ আছে, যেগুলো খাইলে মানুষের 12টা বাজে যায়, ওষুধগুলো দিছে, কিন্তু যেটা দরকারি, যেটা সাপ্লিমেন্ট, যেটার কোনো সাইড এফেক্ট তেমন নাই, ওটা দে না, মানে নীরবে ব্যবসা চলে। তাহলে অ্যানিমিয়া, এটার জন্য
এটা থাকতে হবে। তাহলে অ্যানিমিয়া যদি কোনো মা যদি অ্যানিমিক পেশেন্ট হয় তখনও তার ডিহাইড্রেশন হইতে পারে, লো ব্লাড প্রেশার হইতে পারে। যেমন কেউ যদি অ্যাক্সিডেন্টে মনে করেন অনেক ব্লিডিং হয়েছে, তো ব্লিডিং হলে অ্যানিমিয়া হলে প্রেশার লেভেল কমে যাবে, এরকম যে কোনো কারণে। এখন কোনো মায়ের দেখা গেছে সে প্রেগনেন্সিতে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেছে তার মিসক্যারেজ, সমানে প্রচুর ব্লিডিং হচ্ছে, অথবা সিজার করার সময় প্রচুর ব্লিডিং হচ্ছে। তো এরকম যখন হবে তখন দেখবেন যে রুগী ব্লাড প্রেশারও কমে যাবে, হাইপোটেনশনে চলে যাবে। তো এরকম এইগুলো হয়। এরপরে নাম্বার 7, নাম্বার 7 সুয়েটিং, ঘাম। যদি কোনো মানুষের ঘাম যায়, সুয়েটিং। এখন সুয়েটিং কাদের ঘাম যেতে পারে? শ্রমিক, কৃষক, শ্রমজীবী, পেশাজীবী, সাথে সাথে যারা থাইরয়েডের একটা রোগ আছে। থাইরয়েডের রোগ দুইটা, একটা হচ্ছে হাইপোথাইরয়েড, একটা হচ্ছে হাইপার থাইরয়েড পেশেন্ট যারা, তাদের একটা উপসর্গ হচ্ছে সুয়েটিং, ঘামাবে তারা। এখন কোনো মায়ের যদি হাইপোথাইরয়েডের রোগ থাকে তাহলে হাইপোথাইরয়েডের জন্য তার সুয়েটিংয়ের জন্য তার ব্লাড প্রেশার লেভেল কমে যাচ্ছে। এখন ডক্টর তার এই থাইরয়েড ফাংশন দেখলেন না, থাইরয়েড ফাংশন না দেখি জোর করে এখানে প্রেশার কমানোর জন্য ওষুধ দিতেছে, লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে তার থাইরয়েড ফাংশনটা দেখতে হবে, TSH দেখতে হবে। TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কি হাইপো আছে না হাইপার আছে, এটা দেখতে হবে। এটা নর্মাল লেভেল কত? এটা নর্মাল লেভেল মনে করেন 0.1 থেকে মনে করেন 5, এটা হলো নর্মাল লেভেল। এখন কারো যদি একদম নিচে নামি যায় তাহলে হচ্ছে হাইপার, আর যদি এটার ওদিকে বেশি চলে যায় তাহলে হাইপো। এভাবে দুইটা রেঞ্জ আছে। আচ্ছা যাক, এরপরে হচ্ছে 13 নাম্বার ইরেগুলার লাইফস্টাইল ফর এয়ার নাম্বার 8 নাম্বার কেন ইরেগুলার লাইফস্টাইল। ইরেগুলার লাইফস্টাইল যাদের থাকবে তাদেরও হাইপোটেনশন হবে। এখন ইরেগুলার লাইফস্টাইল অর্থাৎ আমরা সবসময় বলি ঘুমের সময় হচ্ছে রাত 10টা থেকে 5টা। এই টাইমের মধ্যে যদি আপনি ঘুমাইতে পারেন তাহলে আপনার পুরো বডি ভালোভাবে ফাংশনিং হবে। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি নাইটে শিফটিং করেন, তখন আপনি যদি 3টার পরে ঘুমান তখন কখনোই আপনার ব্লাড প্রেশার লেভেল নর্মাল থাকবে না, আপনার সব কিছু লন্ডভন্ড হবে। তো ঘুমের সাইকেল আপনি ঠিক রাখতে হবে 10টা থেকে 5টা। এরপরে ইরেগুলার লাইফস্টাইলে তো আরও অনেক আছে, খাবার ফুড ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, আপনার এক্সারসাইজ করতে হবে, মেডিকেশন করতে হবে অনেক। অর্থাৎ আপনি একটা সুন্দর সৃজনশীল বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত জীবনযাপন যদি করতে পারেন তখনই আপনার এই ব্লাড প্রেশার লেভেল ঠিক হবে। এখন দেখা গেছে যে মানুষটা আপনাকে অভিযোগ করছে, যে মানুষটা যে আর প্রেশার লেভেল কত ডাক্তারের কাছে গেছি রে, ফেনী থেকে ঢাকা পর্যন্ত কত জনের কাছে গেছি, আর প্রেশার ঠিক করতে পারি না। দেখবেন ওই মানুষটার লাইফস্টাইলটা এলোমেলো, উল্টাপাল্টা খানা খায়, টাইমলি ঘুমায় না, টেনশন করে। তো এর কেমনে ঠিক হবে? মূল জায়গা আপনি আঘাত করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এরপরে 9 নাম্বার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিভিয়ার ব্লিডিংকে আগে লিখছিলাম, হ্যাঁ সিভিয়ার ব্লিডিং। এখন কারো যদি গুরুতর রক্তপাত হয়, সেটা হতে পারে মায়েদের মাসিক জনিত কারণ, মায়েদের প্রেগন্যান্সি জনিত কারণ, মায়েদের বা পুরুষের অ্যাক্সিডেন্টাল কেস, যে কোনো কারণে যদি কারো সিভিয়ার ব্লিডিং হয় তখন তার প্রেশার লেভেল কমবে, হাইপোটেনশন হবে। তো তখন আপনি দ্রুত, আপনার কাছে একটা মানুষ এসছে যে দেখা গেছে যে সে ব্লিডিং সমানে হওয়ার, তো তাকে টাক্সিল দেওয়ার পাশাপাশি দ্রুত ওরসালাইন দিবেন। কারণ একদিকে তার রক্তপাত বন্ধ করতে হবে, তাহলে 3টা জিনিস দিতেই হবে তাকে, টাক্সিল, ওআরএস আর আয়রন সাপ্লিমেন্ট, এগুলো দিবেন একসাথে, 3টা কম্বিনেশন হবে। এখন ওরসালাইনের কথা মনেই থাকে না তখন তাদের, পেশেন্টের কারণ বাড়ানোর জন্য, তখন তো কমবে কারণ সমানে ব্লিডিং হওয়ার। অ্যাক্সিডেন্টে দেখা গেছে তার
মানে এরকম। এরপরে 10 নাম্বার 10 সিভিয়ার ইনফেকশান। সিভিয়ার ইনফেকশান যখন কোনো মানুষের হবে তখন তার ব্লাড প্রেশার লেভেল কমে যাবে। যেমন সিভিয়ার ইনফেকশান অর্থাৎ আমাদের এই মানব দেহে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ফাঙ্গাল এগুলো পরজীবী জনিত কোনো ইনফেকশান যদি হয়ে থাকে ক্রিটিক্যাল, তখন অবশ্যই অ্যানিমিয়া হতে পারে। যেমন আমি একটা কথা রোগের নাম বলি, ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান। ইউটিআই, এই যে ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান, এই রোগটা যখন হবে তো তখন চিকিৎসা করায় না। যেমন মনে করে কোনো মেয়ে লোকের হয়েছে, এখন এটার লক্ষণ কি? এটার একটা লক্ষণ হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ফ্যাটে তীব্র ব্যথা অথবা বমি। এখন উনি হয়তো প্রেগনেন্সিতে আছে, তো এখন মহিলারা পরামর্শ দিলে আর অসুবিধা কি, বাচ্চা পেটে থাকলে এরকম বমি হয়, এরকম পেটে ব্যথা হয়। ওই অথচ কারণ কি? কারণ হচ্ছে তার ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। এখন একটা ব্যাকটেরিয়া আছে, কোলাই ব্যাকটেরিয়া, স্টেটোকাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলোর কারণে এই ব্যাকটেরিয়ার ইনফেকশানে তার সমস্যা হচ্ছে। তা এখন এই ইনফেকশানের কারণে তার দেখবেন যে প্রেশারটাও কমে যাবে। দেখবেন এগুলা মিলে দেখিয়েন, সবগুলা মিলে আছে। এরকম সিভিয়ার ইনফেকশান যা আছে আর কি, সিভিয়ার ইনফেকশান মনে করেন তার কিডনিটা ড্যামেজ, ডায়ালাইসিস নিচ্ছে, তো ডায়ালাইসিস নিচ্ছে, তার প্রেশার লেভেল কি বাড়বো না, এখন প্রেশার লেভেল কমে যাবে। তারপরে একটা মানুষের মনে করেন সে ওপেন হার্ট সার্জারি করছে বা বাইপাস সার্জারি করছে, তো তখনও তার কমতে পারে। তো এই জন্য এখন আমি বুঝি না এদেরকে আরও কি প্রেশার ওষুধ কতগুলো দিয়ে ধরাই দেয় এই সমস্ত রোগীদেরকে। হ্যাঁ, প্রেশার লেভেল বেড়ে গিয়ে অতিরিক্ত হয়ে গিয়ে তার কিডনি এবং হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তো কিডনি ড্যামেজ, কিডনির জন্য ডায়ালাইসিস নিচ্ছে। এখন কি প্রেশার বাড়ার সম্ভাবনা আছে? নাই, কিডনি তো ড্যামেজ। তো এখন কেন আবার প্রেশার ওষুধ আপনি দিলেন? এই যে যারা নেফ্রোলজিস্ট, কিডনি ডাক্তার, এরা দেখে যে একটা, দুইটা, তিনটা আমার এদের আলফা প্রেস 1, 2, 3, এরপরে আলফা প্রেসের পাশে বিশ্বকর 2.5, বিশ্বকর 5, এভাবে 2-3টা দিতেছে। তারপরে এই যে দিতেছে, আমি বুঝি না এটা আমার মনে হয় ওষুধ কোম্পানির লোকেরা এই ডাক্তারদেরকে কিনে ফেলছে। যে মানে ওনার ধারণা এরকম যে কিডনি নষ্ট হয়ে গেছে তো মরিয়ন যাইব, তো মরি যেহেতু যাইব, কিছু ব্যবসা করেন না, আপনি 2-3টা প্রেশার ওষুধ লিখে দেন, আমার কোম্পানিগুলো চলবে, সে তো কবরের পথে এমনি যাত্রী হয়ে গেছে। ওই যে কিছুদিন আগে যে আমরা একটা ক্যান্সার পেশেন্ট দেখে এসেছি না মিশন হাসপাতালে, ভিজিটে সবাই গেছেন না, ওই মানুষটা আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা ওখানে দেখছি, আমরা দেখলাম যে ওনার ক্যান্সার স্টেজ 5 স্টেজ। এখন কোনো মানুষের ক্যান্সারটা যখন একটা অর্গানসে থাকে এটা স্টেজ হয়তো 1, কিন্তু যখন এটা মেটাস্টেটিক হয়ে যায়, পুরা বডিতে ক্যান্সারের কোর্স ছড়াই যায়, তখন এটা স্টেজ 5। তখন আমি ওই দিন বলছিলাম কি কয় মাস বাঁচতে পারে, বলছি 3 মাস, তো 3 মাসও হয় না, 1 মাসে শেষ। আজকে মৃত্যুর খবরটা আসছে, তো দেখেন। তো এই যে উনি 1 মাস বাঁচতে পারে, 3 মাস বাঁচতে পারে আমরা বলছিলাম, অথচ মিশন হাসপাতালের মাঝখানে প্রায় 1 লাখ টাকার মতো প্রফিট হয়ে গেছে। এখন মানুষটা তো মৃত্যুপথযাত্রী, এখন ওনাকে অ্যাডমিশনের নামে আপনি এখানে ধরে রাখি, এটা দেন সেটা দেন, এভাবে করেন, সে তো বাঁচার কথা না, কারণ তার তো ভিসা ওকে হয়ে গেছে, আজরাইল রেডি, কবরের ফেরেশতারা অপেক্ষা করতেছে। তো এখন কি করবেন? তো যাক, তো এরকম কিছু সিভিয়ার ইনফেকশন যখন হবে তখনই আপনার হাইপোটেনশন হবে। এরপরে নাম্বার 11 আমরা দেখব যে অ্যালার্জিক রিয়েকশনের আমরা বলি আর কি অ্যানাফাইলেক্সিস বলি। অ্যানাফাইলেক্সিসটা কি আমি বুঝাই দিই। অ্যানাফাইলেক্সিসটা হচ্ছে যেমন এই যে আমাদের যে ফুসফুসটা, এই দুটা কি ফুসফুস, এখন এই ফুসফুসের একটা শ্বাসনালী ব্রঙ্কিউল। এখন যে সমস্ত মায়েদের বা পুরুষের অ্যাজমা হাঁপানি আছে, অ্যাজমা হাঁপানি যখন থাকে তখন এরা তো মন্টিলুকাস ডক্সোফাইলিন কন্টিনিউ করে, কিন্তু কোনো এক সময় দেখা গেছে এই অ্যাজমা বা হাঁপানি বা অ্যালার্জি রিয়েকশানটা যখন হয় তখন আপনি দেখবেন যে ওনার খুব দ্রুত হার্টবিট বেড়ে যাবে, 1, 2, ওনার চেস্ট পেইন, বুকে ব্যথা করবে, ধরফর করবে, 3,
শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। আর স্টেথোস্কোপ দিয়ে যখন তার এখানে দেখবেন, ফুসফুসটাকে দেখবেন, তখন দেখবেন যে বিড়ালের মেও মেও আওয়াজ অথবা বাঁশির মতো সাঁই সাঁই আওয়াজ পাবেন। তখনই আপনি বুঝবেন যে উনি অ্যানাফাইলেক্সিসে চলে গেছে। তো তখন যদি আপনি ইনস্ট্যান্ট মেডিকেশন না নেন, ইনস্ট্যান্ট সে মারা যাইতে পারে। তো কী করবেন? ফার্স্ট অফ অল পালস অক্সিমিটার দিয়ে তার অক্সিজেন লেভেল দেখবেন। যদি দেখেন যে অক্সিজেন লেভেল 97 থেকে ডাউন, তখন দ্রুত নেবুলাইজার দিবেন। কী দিই? উইন্ডেল প্লাস উইথ বুড়িকট নেবুলাইজার দিবেন। তো নেবুলাইজার দিলে কী হবে? ইনস্ট্যান্ট তার শ্বাসনালী যেটা অ্যাটাক হওয়ার কারণে সংকুচিত ন্যারো হয়ে গেছে, খুব দ্রুত, বুড়িকটে কিন্তু স্টেরয়েড আছে, এটা বুড়িসোমাইড, এটা দেওয়ার কারণে শ্বাসনালী প্রসারিত হবে। শ্বাসনালী প্রসারিত হইলে তখন দেখবেন যে রুগীর কাছে এখন আর শ্বাসকষ্টও নাই, ওইগুলো নাই, একদম নর্মাল লেভেলে আসছে। এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। এরপরে এবারে ফুল ট্রিটমেন্টে আপনি তাকে মক্সিক্লাব, সেফাক্লাব 7 দিনে দিতে পারেন, 2 বেলা করি। তারপরে বলবেন যে কিছুদিন আপনি নেবুলাইজেশন নেন। এরপরে মন্টিলুকাস দিবেন, ডক্সোফ্লাইন দিবেন, পাইলক্স বা ডক্সিবা এগুলো দিবেন। সমস্যা বেশি হলে ডক্সিবা 2টা করে দেন, সকালে একটা রাত্রে একটা, অল্প হইলে 1টা করে দেন, পাশে তো মন্টিলুকাস থাকবে। তাহলে অ্যানাফাইলেক্সিস হচ্ছে এটা। এরপরে 12 নম্বরে যে কারণটা আমি দেখলাম সেটা হচ্ছে মেল নিউট্রিশন, মানে কি? অপুষ্টি। মেল নিউট্রিশন, মেল নিউট্রিশন মানে অপুষ্টি। হ্যাঁ, দেখা গেছে আবুল মিয়ার মেয়ে 3টা, ইনকাম নাই, তো এখন মেয়েদেরকে কী খাওয়াইব? তার তো পকেট এমনি খালি। তো কোনোরকম মোটা চাইলের ভাত, কোনোরকম ওই যে বিস্কুট মুড়ি খাই জীবনযাপন করে, পুষ্টিকর খাবার পাচ্ছে না। অর্থাৎ আবুল মিয়ার মেয়েটা হাই প্রোটিন পাচ্ছে না, ফার্স্ট ক্লাস প্রোটিন নাই, তারপরে ফার্স্ট ক্লাস ফ্যাট নাই, তারপরে শুধু কার্বোহাইড্রেট সমানে দেয়, তাও আবার ভেজাল কার্বোহাইড্রেট। এখন এই মেয়েটার কি ব্লাড প্রেশার লেভেল কমবে না? কমে যাবে। কারণ সে যদি অপুষ্টিতে থাকে, সে যদি 6টা খাদ্য উপাদান না থাকে, 6টা খাদ্য উপাদান জানেননি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, এরকম 6টা কার্বোহাইড্রেট যদি পর্যাপ্ত না পায় কোনো মানুষ, তখন তার হাইপোটেনশন হইতে পারে। এরপর আরেকটা হচ্ছে সিবিডি ডিজিজ। সিবিডি মানে কি? সিবিডি ডিজিজ মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ। কোনো মানুষের যদি হৃদরোগ থাকে, অর্থাৎ হতে পারে হার্ট ফেলিউর, হতে পারে হার্ট অ্যাটাক, হতে পারে তার ডিসলিপিডেমিয়া মানে কোলেস্টেরল বেশি, অর্থাৎ হৃদরোগ রিলেটেড যে কোনো রোগ যদি থাকে, তখন ওই মানুষের হাইপোটেনশন হতে পারে। এরপরে 4 এন্ডোক্রাইন কন্ডিশন। এন্ডোক্রাইন কন্ডিশন। এন্ডোক্রাইন কন্ডিশন মানে কি? আমাদের সিস্টেম আছে বডিতে অনেকগুলো, ওই যে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের আলোচনা করছি, এইভাবে ডাইজেস্টিভ সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, ঠিক এন্ডোক্রাইন সিস্টেম একটা আছে। এন্ডোক্রাইন সিস্টেমটা কি? এটা হরমোনগুলোকে নিয়ে যে কাজ করে। যেমন এই যে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিসটা হচ্ছে এটা একটা এন্ডোক্রাইনের সাবজেক্ট, এন্ডোক্রাইনোলজির সাবজেক্ট। তা এখন এই যে থাইরয়েডের কথা একটু আগে বললাম, এটাও এন্ডোক্রাইনোলজির সাবজেক্ট। এরকম তো এন্ডোক্রাইন সিস্টেম যদি কারো এলোমেলো থাকে, যেমন হরমোনের সমস্যা, ডায়াবেটিস, এরকম যদি হরমোনাল সমস্যা, মহিলাদের যে পিসিওএস রোগ থাকে, যেমন কোনো মায়ের হরমোনের কারণে পিসিওএস রোগ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগ, এখন এই রোগের জন্য ওই মায়ের প্রেশার লেভেল কম, এখন তার এন্ডোক্রাইন সিস্টেমটা আপনি ঠিক করলেন না। এন্ডোক্রাইন সিস্টেম ঠিক না করেই আপনি যদি কিয়ামত পর্যন্ত ব্লাড প্রেশার লেভেলকে ম্যানেজ করতে যান, নেভার ইট ক্যানট বি পসিবল, হবে না। তো এন্ডোক্রাইন সিস্টেম রিলেটেড যা ফাংশনস আছে এগুলোকে আগে ঠিক করতে হবে। এগুলো ঠিক হয়ে গেলে দেখবেন তার ঠিকই ব্লাড প্রেশার লেভেল ঠিক হয়ে গেছে।
কত কটা বাজছে? এরপর তো এরকম, তাহলে আমরা যে কারণগুলো জানলাম এই কারণগুলোই মূলত ইন জেনারেল। সময় কম, তো আমরা এটা ক্লোজ করে দিই। এখন আমরা দেখব সিমটমস। এখন এই কারণগুলো, যতগুলো কারণ বললাম, যে প্রায় কয়টা কারণ? 14টা কারণ। তাহলে আজকে আপনি জেনে নেন 14টা, কমপক্ষে 14টা কারণে, কমপক্ষে 14টা কারণে আপনার আমার ব্লাড প্রেশার লেভেল কমতে পারে। এখন এই 14টা পয়েন্ট যদি আপনি ঠিকঠাক করে দিতে পারেন, আমি আপনাকে আশ্বস্ত করতে পারবো যে ইনশাআল্লাহ আপনার ব্লাড প্রেশার লেভেল নরমাল হবে, অ্যাক্টিভ হবে। এখন আমরা সিমটমসগুলো দেখব। সিমটমস দেখেন, সিমটমস মানে কি? উপসর্গ, লক্ষণ। এখন আমরা প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা লাইন্স পড়লাম যে অনেক ক্ষেত্রে, কারো ক্ষেত্রে নিম্ন রক্তচাপের কোনো লক্ষণ নাও থাকতে পারে। তো যেহেতু নিম্ন রক্তচাপের কোনো লক্ষণ না থাকতে পারে, তো যদি এরকম কারো হয়, যদি কোনো মায়ের যদি দেখেন যে কোনো লক্ষণ নাই, এখন আমরা যে লক্ষণগুলো এখানে লিখব, একটা লক্ষণও যদি না থাকে, তখন এক কথায় থাকে নো সিমটমস, নো ড্রাগস, নো টেনশন। অর্থাৎ সিমটমস নাই, ওষুধও নাই, টেনশনও নাই, স্বাভাবিক চলবে, পুষ্টিকর খাবার দাবার খাবে, শেষ, কোনো মেডিকেশনে যাওয়ার দরকার নেই। কিন্তু যদি উপসর্গ থাকে তখন ব্যবস্থা নিতে হবে। তো প্রথম লক্ষণ কি? লক্ষণের ক্ষেত্রে মানে কিভাবে বুঝবেন যে প্রথম লক্ষণ হচ্ছে তার ডিজিনেস। মানে কি? ডিজিনেস অথবা ভার্টিগো। বুঝছেন তো? ডিজিনেস মানে কি? মাথা ঘুরানো। অর্থাৎ যদি কোনো মানুষের মাথা ঘুরায়, ডিজিনেস, ভার্টিগো। এখন মাথা ঘুরানোরও অনেক কারণ আছে। নাম্বার 1, মোশন সিকনেস। অর্থাৎ আপনি লং ড্রাইভ, শ্রীমঙ্গল যাচ্ছেন বাসে করে, লং ড্রাইভ, মাথা ঘুরাইতে পারে, এটা হলো মোশন সিকনেস। নাম্বার 2, যদি আপনার যে নার্ভাস সিস্টেমের সমস্যা থাকে, নার্ভাস সিস্টেম, তখনও মাথা ঘুরাইতে পারে। নাম্বার 4, যদি আপনার স্ট্রোক রিলেটেড ডিজিজ, যে মনে করেন ইসকেমিক স্ট্রোক করলে মাথা ঘুরে না? হ্যাঁ, ঘুরায়। যদি ইসকেমিক স্ট্রোক করে বসে থাকে বা স্ট্রোক, ব্রেন স্ট্রোক, তখন মাথা ঘুরাইতে পারে। এরপর যদি কারো ব্লাড সুগার লেভেল কমে যায়, তখন কি হবে? মাথা ঘুরাবে। এখন মনে করেন আপনার আমার এখান সবার ব্লাড সুগার এখন মনে করেন আছে 4, এখন হঠাৎ করে যদি 2 হয়, কী হইব? মাথা ঘুরাইব। তাহলে কি খাওয়াইবেন? চিনি। তখন কিন্তু চিনি খাওয়ান, আর না ওরসালাইন খাওয়ালে দ্রুত উঠে যাবে, ওরসালাইন খাওয়ান, অসুবিধা নেই, ওরসালাইন দেবেন। তাহলে এই কারণগুলো। এরপরে আমাদের যে কান আছে, কানের এখানে একটা ভেস্টিবুলার সিস্টেম আছে, এই ভেস্টিবুলার সিস্টেমে যদি সমস্যা হয় তখন মাথা ঘুরাইতে পারে। তাহলে আমরা এখানে জানলাম যে হাইপোটেনশনের একটা কারণ হচ্ছে ডিজিনেস বা ভার্টিগো, মাথা ঘোরা। এরপরে আরেকটা কারণ 2 নাম্বার, নাউজিয়া। মানে কি? বমি ভাব। এখন বমি ভাব অনেক কারণে হয়। মায়েদের জরায়ুতে বাচ্চা কনসিভ হইলেও বমি ভাবে হয়। তারপরে কোনো মানুষের যদি কিডনি ড্যামেজ হয়, তখনও বমি ভাব হবে। কোনো মানুষ যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, তখনও বমি ভাব হয়। এভাবে অনেক কারণ আছে। তারপরে কোনো মানুষের যদি গ্যাস্ট্রাইটিস থাকে, তাইলেও বমি ভাব হবে, গ্যাস্ট্রাইটিস। অ্যাবডোমিনাল সিস্টেমে সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, তখনও বমি ভাব হবে। এগুলো আলাদা করতে হবে যে কোনটা কোন পয়েন্টে আছে, পয়েন্ট অফ অর্ডার, নাউজিয়া। এরপরে হচ্ছে ব্লাড ভিশন, BLURRED, ব্লাড ভিশন মানে কি? ঝাপসা দৃষ্টি। এখন ঝাপসা দৃষ্টির অনেক কারণে হয়। কারো যদি আই প্রবলেম থাকে, চোখে যদি প্লাস মাইনাস জনিত কোনো সমস্যা থাকে, চক্ষু রোগ, তখনও ঝাপসা দৃষ্টি হইতে পারে। নাম্বার 2, যদি কোনো মানুষের প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিকের লক্ষণ হিসেবে ঝাপসা দৃষ্টি আছে না? হ্যাঁ,
যে কজ অফ ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টেরও ব্লাড ভীষণ ঝাপসা দৃষ্টি হতে পারে। এরপরে স্ট্রোকের লক্ষণেও এটা আছে, অনেক কারণে ঝাপসা দৃষ্টি আপনার হতে পারে। তাহলে আমরা এখানে জানলাম হাইপোটেনশনের ক্ষেত্রেও ব্লাড ভীষণ আছে। তাহলে এরপরে 4 নাম্বার হচ্ছে ফ্যাটিগ, ফ্যাটিগ অথবা উইকনেস। মানে কি ফ্যাটিগ? ফ্যাটিগ মানে ক্লান্ত, ক্লান্ত লাগা। উইকনেস দুর্বলতা। যদি কোনো মানুষ দুর্বলতা বোধ করে, ক্লান্ত বোধ করে, তখন আপনি বুঝবেন যে এটা হাইপোটেনশনের লক্ষণ। কিন্তু অনেক কারণেও এই ফ্যাটিগ আছে, যেমন অ্যানাফাইলেক্সিসে ফ্যাটিগ থাকে, অ্যানিমিয়াতে থাকে, কিডনি ড্যামেজ হইলে থাকে, তারপরে হরমোনাল ইমব্যালেন্স হইলে থাকে, ভিটামিন ডি লেভেল কমে গেলেও থাকে, মাল্টিভিটামিনের অভাব থাকলেও হয়, অনেক কারণ আছে। তারপরে প্রেগন্যান্সিতেও ফ্যাটিগ থাকে। এরপরে ডিপ্রেশন, ডিপ্রেশন হাইপোটেনশনের আরেকটা উপসর্গ আমরা দেখতে পেলাম, ডিপ্রেশন। এখন রুগী আসি আপনাকে বলতে পারে যে তার চিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা, টেনশন। মানে তাহলে আমরা জানলাম অতিরিক্ত টেনশনে প্রেশার লেভেল যেমন বাড়তে পারে আবার কমতেও পারে। এরপর আপসেট স্টোমাক, 6 নাম্বার আপসেট স্টোমাক। মানে কি বিপর্যস্ত পাকস্থলী, মানে ওই যে ডাইজেস্টিভ সিস্টেম। কারো যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকে, তখন ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকাটাও আপনি হাইপোটেনশনের সিমটমস হিসাবে নিতে পারেন। এরপরে ট্রাভেল কনসেন্ট্রেটিং, 7 নাম্বার ট্রাভেল কনসেন্ট্রেটিং। ট্রাভেল কনসেন্ট্রেটিং মানে কি মনোযোগের সমস্যা, যে মনোযোগ দিতে পারে না। যে আমরা ক্লাসে, আমরা তো হাই স্কুল লেভেলে ক্লাসে দেখি যারা স্টুডেন্ট এত জ্ঞান গর্ব কথা বলি, ফোলা পায়, মনোযোগ নাই। এরকম যদি অমনোযোগী থাকে কেউ, মনোযোগ নাই। আবার এই পয়েন্টটা কিন্তু ব্রেন স্ট্রোকের অন্যতম লক্ষণ। ব্রেন স্ট্রোক যারা করবে তাদের অন্যতম লক্ষণ হচ্ছে ট্রাভেল কনসেন্ট্রেটিং। কি লিখছি আমি? সামনে লিখছি না, ট্রেটিং লেখেন, এটা আইএনজি করে দেন। কারণ ইংরেজিতে একটা ওয়ার্ডের 4টা রূপ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো আমরা এখানে যে ফরম্যাটটা লিখবো এটা নাউন ফরম্যাটে লিখবো। এখানে শান হয়ে গেলে তো ভার্ব হয়ে যাবে, ভার্বের দরকার নেই। ট্রাভেল কনসেন্ট্রেটিং, হ্যাঁ ট্রাভেল কনসেন্ট্রেটিং আছে কিছু ক্ষেত্রে। তো ট্রাভেল কনসেন্ট্রেটিং স্ট্রোকের একটা অন্যতম লক্ষণ। দেখবেন যারা স্ট্রোক করে তাদেরকে আপনি বলবেন যে আমার দিকে তাকান, সে তাকাইতে পারবে না। তাকাইলে দেখবেন সব অন্য দিকে। মানে স্ট্রোক যে করে, স্ট্রোক করার কারণে তার নার্ভ ড্যামেজ হয়ে গেছে, নার্ভ ড্যামেজ হওয়ার কারণে তার মনোযোগের ঘাটতি। তো ঠিক এই ঘটনাটা হাইপোটেনশনেরও উপসর্গ। এরপরে শীত শীত ভাব, কোল্ড, কাশি, কোল্ড, ক্লামি, ফল স্কিন। হ্যাঁ এগুলো অর্থাৎ কোল্ড, ক্লামি। এখন দেখেন এই ফল স্কিন, ফল স্কিন হচ্ছে মসৃণ ত্বক। দেখা গেছে তার হাইপোটেনশনের কারণে তার ত্বক অমলিন। দেখা গেছে তার শীতকালে এমনি চেহারা একটু ইয়া হয়ে যায়, শীতকালে হেঁটে দেখতে দেখা যাবে যে গ্রীষ্মকালেও ত্বকের ফাটল, ত্বকের স্বাস্থ্য ভালো নাই, স্কিন ডার্মাটাইটিসের প্রবলেম। কোল্ড মানে ঠান্ডা থাকে, লেগে থাকে এরকম। হ্যাঁ সুমন আসছো নি? আসছো নি মেডিকেয়ারে? ডাক্তার এখনো আসে নাই? না ওরা কি বলছে, আশ্বাস দিছে আসবে?
না না, কাউন্টারে বলছো নি, কাউন্টারে সর্বশেষ কী হয়েছে? হ্যাঁ তাহলে বসো, ফেনী টাউনে একটু ঘুরো, অসুবিধা কি? আসবে 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 ম্যাডাম আসবে। এরপরে তাহলে কয়টা? মোটামুটি এই আটটা সিমটমস। এখন আমরা ইনভেস্টিগেশনসে আসি। ইনভেস্টিগেশনসে আসি। কি কলম তো ভালো নাই, কলম তো দুইটাই হচ্ছে দুর্বল। হ্যাঁ ইনভেস্টিগেশনস। এখন লো প্রেশারের রুগীদেরকে যখন ইনভেস্টিগেশন দিবেন সে তো অবাক হয়ে যাবে, কি কোন আর প্রেশার কম মাপি দেখছেন না, আবার কি এর পরীক্ষা নিরীক্ষা। কিন্তু হ্যাঁ আমি বারবার বলি, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের শতভাগ সফলতা টেকনোলজি, প্রযুক্তি শতভাগ সফল। ট্রিটমেন্টে আমরা শতভাগ সফল হতে পারি নাই, কিন্তু টেকনোলজিতে আমরা শতভাগ সফল। অর্থাৎ টেকনোলজির মাধ্যমে আমরা ডিজিজ সহজেই ডায়াগনোসিস করতে পারি। তো এই জন্য কিছু মানুষ আপনাদেরকে হয়তো বলবে যে যত টাকার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে অত টাকা দিয়ে ওষুধ পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। না, এটা ভুল। কারণ এখন বর্তমান যে সমস্যা, বিপর্যস্ত পৃথিবী, এখন মোটামুটি পরীক্ষা নিরীক্ষা আপনাকে অন্তত বছরে একবার আপনার ফিজিক্যাল ফিটনেসটা দেখবেন, ফিজিক্যাল প্যারামিটার্সগুলো দেখবেন যে আপনি কেমন আছেন, এটা দেখবেন। এটা না দেখে মুখস্থ শুধু ওষুধ খাইতেই আছেন, তো অন্য কিছু ঘাটতি হয়ে যাবে। তো ইনভেস্টিগেশনস তো অবশ্যই লাগবে। তো ইনভেস্টিগেশনসের ক্ষেত্রে প্রথমটাই সিবিসি লাগবেই, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসির একই কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি করতেই হবে। এরপর আর কি করবেন? যেহেতু এটা ব্লাড প্রেশারের সাবজেক্ট, তখন অবশ্যই ইসিজিটা করতে হবে। ইসিজি করে দেখবেন যে তার কার্ডিয়াক ফাংশনটা কেমন। ইসিজিতে যদি অ্যাবনর্মালিটিস কিছু দেখেন তখন অবশ্যই ইকো লাগবে। ইকোতেও যদি এলোমেলো দেখেন তখন ট্রপোনিন আই করবেন। ট্রপোনিন আই করে দেখবেন যে তার কার্ডিয়াক যে মাসেলগুলো আছে, মাসেলগুলো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এটা ট্রপোনিন আইতে দেখবেন। এরপরে যদি রুগী সুস্থ থাকে প্রয়োজনে ইটিটিও করবেন, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ইটিটি করে নেবেন। এরপরে আরেকটা করতে পারেন ইজিএফআর কেন করবেন? যেমন আমাদের দেশে ইজিএফআর না করে শুধু সিরাম ক্রিয়েটিনিন, তা আমি এটা সাজেস্ট করি না, আমি ইজিএফআর করতে বলি। ইজিএফআর করলে সিরাম ক্রিয়েটিনিন অটো চলে আসবে। ইজিএফআর করতে হবে এই জন্য, কারণ যদি কোনো মানুষের কিডনির কোনো ক্ষয়ক্ষতি থাকে তখন হাইপোটেনশন থাকতে পারে। তো ইজিএফআর করে আমি দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে তার সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা কেমন। ক্রিয়েটিনিন লেভেল যদি ভালো থাকে তখন কিডনিটা সুস্থ বোঝা যাবে। আর আরেকটা হচ্ছে তার কিডনিটা ফাংশানিং কত পার্সেন্ট কাজ করতেছে। এবং কোনো মানুষের যদি ইজিএফআর রিপোর্ট 60-এর নিচে চলে আসে, 60-এর নিচে যদি নামি যায়, আমরা তখন বুঝি যে তার কিডনি ফাংশানিং পুরোপুরি কাজ করতেছে না। এখন যারা কিডনির ডাক্তার, ইউরোলজিস্ট অথবা নেফ্রোলজিস্ট, ওনারা এই টেস্টটা করান না। ওনারা এই টেস্টটা না করেই ক্রিয়েটিনিনটা দেখেন শুধু, যার কারণে একটা মানুষের কিডনিটা ড্যামেজ হয়ে গেলে তারপরে জানতে পারে। কিছু নীরবঘাতক আছে, যেমন কিডনি রোগ নীরবঘাতক, 90% নষ্ট হয়ে গেলে তারপরে লক্ষণ দেখবেন, হাত পায়ে পানি আসা, দুর্বলতা লাগা, চুলকানি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এটা হলো ড্যামেজের পরে। কিন্তু এর আগে বোঝার কোনো সুযোগ নেই, আছে শুধু এই টেস্টে। ইজিএফআর করে আপনি বুঝবেন আপনার কিডনিটা কত পার্সেন্ট কাজ করতেছে। কিডনি যদি 100% কাজ করতেছে দেখেন, তাহলে ইউ আর স্যাটিসফাইড। কিন্তু যদি এটা পরীক্ষাটা করে যদি দেখেন আপনার কিডনি 60% কাজ করে, 40% নাই,
তার মানে বোঝাই গেল আগামী 5 বছর পরে আপনার কিডনি নষ্ট হবে। কিডনির ডাক্তাররা বসে রয়েছে আপনার ট্রিটমেন্ট করাই ফেললায়, ওষুধ কুতুলা ধরাই দেওয়ার জন্য হেরা বসেই আছে। এরপর একটা পর্যায়ে যখন ওষুধের কাজ করবে না তখন করবে এখন আপনি ডায়ালাইসিস নেন, হাতের মধ্যে ফিস্টুলা করি, এখানে ক্যাপিলারি আর্টারিতে ফিস্টুলা করি, বলবে যে ডায়ালাইসিস নেন। তো ডায়ালাইসিসে তো মৃত্যুযোগী আরও বেশি। তো এটা তো পরে, তো এত চূড়ান্ত স্টেপে যাওয়ার আগেই যদি এই টেস্টটা করি দেখেন আপনার কিডনি ফাংশনিং ভালো, কোনো ক্রিয়েটিনিন লেভেল মানে কি কিডনি যে বর্জ্যগুলা ফাঁস করে দেয়। এখন কিডনি যদি বর্জ্য ফাঁস করতে না পারে তখন সেখানে বর্জ্যগুলা জমে, আবর্জনাগুলো জমে, আবর্জনা যদি জমে তখন ক্রিয়েটিনিন লেভেল বাড়ে, এই ক্রিয়েটিনিন লেভেল বাড়ে। তো ক্রিয়েটিনিন লেভেল বাড়লে কিডনি ডাক্তাররা মনে করে যে কিডনিটা তো ড্যামেজ হয়ে গেছে, যেহেতু বর্জ্য পরিষ্কার করতে পারতেছে না, ড্যামেজ। এরপরে আমরা আর কি দেখতে পারি, এরপরে টিএসএস দেখতে পারি, টিএসএস দেখতে পারি, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ যদি থাইরয়েডের সমস্যা যদি থাকে তখন তার প্রেশার লেভেল কমতে পারে, এজন্য থাইরয়েড ফাংশন দেখতে হবে। এরপরে লিভার ফাংশন দেখতে হবে। লিভার ফাংশনে যদি সমস্যা থাকে তাহলে এসজিপিটি, এইচবিএস-এজি, তারপরে এনটি এইচসিবি। এইচবিএস-এজি মানে কি হেপাটাইটিস অ্যান্টিজেন, মানে কি হেপাটাইটিস বি ভাইরাস আর কি, এটা হলো হেপাটাইটিস বি ভাইরাস। হ্যাঁ, আর এখানে হলো হেপাটাইটিস সি ভাইরাস। হ্যাঁ, এটা হলো হেপাটাইটিস সি ভাইরাস। এইচসিভি মানে কি এইচসিভি, হেপাটাইটিস সি ভাইরাস। এখন কোনো আল্লাহ না করুক কোনো মানুষের যদি রক্তে হেপাটাইটিস বি ভাইরাসও থাকে, সি ভাইরাসও থাকে, তখন এটা অ্যাটাক করবো লিভারের উপরে, তার লিভারটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। তো ট্রিটমেন্ট নিতে হবে। তো এটা ট্রিটমেন্টটা কোনো কার্যকরী ট্রিটমেন্ট পৃথিবীতে এখনও নাই। তা আল্লাহ যা কদিন হায়াত রেখেছে ওইভাবে থাকবে। এরপরে আল্লাহ যদি রহমত করে আর রুগী যদি চেষ্টা তৎপরতা করে তাহলে হয়তো বা ভালোভাবে জীবনযাপনও করা যাবে। কিন্তু এটা কিন্তু এগুলাকে রিভার্স করা, ফিরিয়ে আনা খুব সুকঠিন, হয় না, এটা হয় না। এরপরে আর কি দেখবেন, এরপরে কর্টিসল হরমোন দেখতে হবে। কর্টিসল হরমোন দেখতে হবে এজন্য কারণ ও মানুষ যে ডিপ্রেশনে আছে। তো ডিপ্রেশনে কারা থাকে, যাদের কর্টিসল হরমোনে ঘাটতি থাকে, ব্লাড কর্টিসল হরমোনে ঘাটতি থাকলে তখন অবশ্যই তিনি ডিপ্রেশনে যাবেন। ডিপ্রেশনে গেলে অবশ্যই তো ওনার ব্লাড প্রেশার লেভেল এলোমেলো হবে এরকম। এরপরে মোটামুটি এই টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ এই তো ট্রিটমেন্ট দিতেছি এখন, তাহলে আমরা ট্রিটমেন্টে আসি। ইনভেস্টিগেশনস হয়েছে, এখন আমরা ট্রিটমেন্টস মানে কি চিকিৎসা। তো প্রথম এবং প্রধান চিকিৎসা পুষ্টিকর খাবার, অর্থাৎ পুষ্টিকর ভালো খাবার দিতে হবে। লো প্রেশারের সর্বপ্রধান ট্রিটমেন্ট হচ্ছে ফুড ভ্যালু ভালো রাখতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কোনোভাবেই জাঙ্ক ফুড, প্রসেস ফুড, রিচ ফুড খাওয়া যাবে না। এই খাবারগুলো থেকে দূরে থেকে অর্গানিক, অথেন্টিক, ভালো ন্যাচারাল খাবার খাইতে হবে। নো প্রসেস ফুডও খাওয়া যাবে না। এখন প্রসেস ফুডে সারা দেশ ছেয়ে গেছে, না খাই উপায় নাই, খাইতে হয়, আমিও খাইতে হয়, কিছুই করার নাই, কারণ ভেজালের দেশে আছি। যদি এবার কিছু করা যায় দেখি, এখন তো আমরা ক্ষমতা ইনশাআল্লাহ, এখন দেখি কিছু করা যায় কিনা। এরপরে ট্রিটমেন্টে তাহলে এটাই মাঝখানে আরেকটা কথা বলে দিই, যাদের লো ব্লাড প্রেশার লেভেল থাকে তাদের একটা ভয় আছে, এটা যদি ঠিকঠাক মতো যদি নর্মালি না আনতে পারে তখন ওই রোগীগুলোর অ্যানিমিয়া বেশি থাকে। আবার অ্যানিমিয়া যদি বেশি হয় তখন ওই রোগীগুলা AHF হয়ে যায়। AHF এই রোগটা হয়, মানে অ্যানিমিক হার্ট ফেলিউর, রক্ত শূন্যতাজনিত হৃৎপিণ্ড
লন্ডভন্ড। ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্ট ওআরএস। ওআরএস দিবেন, ওআরএস, ওরসালাইন। ওআরএসটা কি? ওআরএসটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রিপারেশন। ইলেকট্রোলাইট প্রিপারেশনটা কি? ইলেকট্রোলাইট প্রিপারেশন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো। এখন ইলেকট্রোলাইট লস কাদের হয়? 1, যাদের ডায়রিয়া হয়। 2, যাদের বমি হয়। 3, যাদের ব্লিডিং হয়। তখন আমি অনেকে আসি বলে যে আমি প্রতিদিন ওরসালাইন খাইতে পারিনি, অনেকে আসি আমারে বলে। আমি বলছি না, 3টা পয়েন্টে ওরসালাইন খাইবেন, 3 পয়েন্টে মাত্র। 1, যদি আপনার বমি হয় তখন ওরসালাইন নেবেন। 2, যদি আপনার ডায়রিয়া হয় তখন ওরসালাইন নেবেন। 3, যখন আপনার ব্লাড প্রেশার লেভেল কমে যায় তখন। আরেকটা কারণ ব্লাড সুগার, হ্যাঁ ওটাও বলতেছি। ব্লাড সুগার লেভেল যদি কমে যায়, এরপরে যদি অতিরিক্ত সুইটিং হয় তখন আপনি নিতে পারেন। তাহলে মোটামুটি জানলাম 5টা কারণে। 5টা পয়েন্টে শর্ত সাপেক্ষে আপনি ওরসালাইন নিতে পারেন, এর আগে পরে ওরসালাইন নেওয়া যাবে না। হ্যাঁ, ওই যে সুইটিংয়ের জন্য তো নিতে পারবে, যেহেতু ওনারা দেখা গেছে যে টাং রোডে, ইসলামপুর রোডে চাল দোকানে বস্তা টানের, প্রচুর গাম যার, তো গাম গেলে তো গামের সাথে সোডিয়াম ক্লোরাইড চলে যাক। হ্যাঁ, ওদেরকে বলবে যে ডেলি একটা ওই চালান, যেহেতু আপনার পেশাই এটা, তো কিছু করার নেই। আপনি এটাও ওরসালাইন ডেলি একটা করে নেন, পাশাপাশি ডেলি খাদ্য তালিকায় 2টা করে ডিম খান। 2টা করে ডিম খান। ডিম আর ওরসালাইনের মধ্যে পার্থক্য কি শুনেন? ডিম খাইলেও প্রেশার লেভেল বাড়বে, আর ওরসালাইন খাইলেও বাড়বে। ওরসালাইন খাইলে রকেটের গতিতে বাড়বে, আর ডিম খাইলে বাইসাইকেলের গতিতে বাড়বে। বাইসাইকেলের রকেট কি এক নেই, তো এই জন্য ডিম না দিয়ে ইনস্ট্যান্টকে দিবেন ওরসালাইন। ডিম ইয়ান শনিবারে দিলে কাজ করবে সোমবারে আই, তো রুগী এতক্ষণে দুর্বল সমস্যা আছে। তাহলে প্রথম ট্রিটমেন্ট ওরসালাইন। এরপরে 2 নম্বর ট্রিটমেন্ট। 2 নম্বর ট্রিটমেন্ট আয়রন সাপ্লিমেন্ট দিবেন। আয়রন সাপ্লিমেন্ট, আয়রন সাপ্লিমেন্টস। আয়রন সাপ্লিমেন্টসের মধ্যে বাজারে আয়রন সাপ্লিমেন্টের যত ওষুধ আছে, ফ্যাগলো এফজেড, হ্যামোফিক্স এফজেড, ফিলোফার, সিটোফার, ফিরেনাটেক্সেল, জিপসিআই, এভাবে অনেক আয়রন আছে না, পলিক অ্যাসিড, জিঙ্ক, জিফোলেট, পলিক জ্যাড, এই আয়রন সাপ্লিমেন্ট যা আছে এগুলো দিবেন। এখন আপনি আপনার এই জন্মে দেখছেন যে সমস্ত মায়েদের, মানুষের প্রেশার লেভেল কম, ডাক্তার আয়রন সাপ্লিমেন্ট দেশে এরকম একটা প্রেসক্রিপশান দেখছেন নি কেউ? আমি তো দেখি না, আমার হাজার হাজার প্রেসক্রিপশান আমি দেখছি, কিন্তু একটাতেও দেখি নাই, দেই না তারা, কিন্তু দিতে হবে। ব্লাড প্রেশার লেভেল যখন কম দেখবেন তখন আপনি আঁচ করতে পারবেন, আন্দাজ করতে পারবেন তার হিমোগ্লোবিন লেভেলও কম থাকতে পারে, তখন আপনি তাকে মিনিমাম 1টা মাস দেন না, যে আপনি 1টা মাস আয়রন সাপ্লিমেন্ট নেন। এরপর নাম্বার 3, স্পিরুলিনা। স্পিরুলিনা দিবেন। তো স্পিরুলিনা হচ্ছে স্পিরুকেফ নামে আছে, নিউট্রিলিনা নামে আছে। স্পিরুলিনাটা যখন দিবেন এটার অনেক কাজ, এটা তো আমি দেখতেছি যে কোনো ডাক্তার এটা লেখেই না, যত ডাক্তার আছে বাংলাদেশে বেশিরভাগই লেখে না স্পিরুলিনাটা। স্পিরুলিনার কত কাজ দেখেন। 1, এটা আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে, অর্থাৎ ইমিউনিটি বাড়বে। এটা ক্লোজ করে দেন, এটা বন্ধ করে দেন, ইমিউনিটি পাওয়ার বাড়বে। স্পিরুলিনা ব্লাড সুগার লেভেল ঠিক রাখে, ব্লাড প্রেশার লেভেল 28। এরপরে স্পিরুলিনা আপনার ডার্মাটাইটিস, অনেকগুলো কাজ, এমনকি কোলেস্টেরল লেভেলও ব্যালেন্স করে স্পিরুলিনা লাগবে। 4 নাম্বার অর্গানিক এক্স মানে বুঝছেন তো? হ্যাঁ, ওই ফার্মের হাঁস মুরগি না, যে হাঁস মুরগি আপনার প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে, ন্যাচারাল খাবার খেয়ে
চরাচরে থাকে, ওই ধরনের দেশি হাঁস মুরগির ডিম তাকে দিবেন। বলবেন যে আপনাদের কাছে যারা আসবে বলবেন যে আপনি অন্তত ডেলি একটা সকালে সিদ্ধ করে খান আর একটা খাঁটি ঘি দিয়ে বেজে খান, খাঁটি ঘি দিয়ে বেজে খান। ডিমটা সব বেশি কাজ করে, কিন্তু ঘি দিয়ে যখন আপনি ভাজি করে খাবেন তখন ফুড ভ্যালু ভালো থাকে, ফুড ভ্যালু ভালো থাকে। আর যখন সিদ্ধ করে খান তখন একটু কমে যায়। আবার ভেজাল এখন তো আমরা ওই সয়াবিন তেল দিয়ে মারি দিই, সয়াবিন তেল দিয়ে সরিষার তেল দিয়ে ভাজি করে। তা আপনি চাইবেন যে অথেন্টিক অর্গানিক ঘি, অথেন্টিক ঘি দিয়ে ডিমটাকে বেজে আপনি নিতে পারেন। লাল আটার রুটি আর অর্গানিক ঘি দিয়ে ভাজা ডিম, এর চেয়ে খাঁটি খাওয়ার আর আছে? এগুলো নাই, এগুলো তখন খায় না। এরপরে নাম্বার 5, টাকা একটু বেশি লাগবে আর কি, এগুলো টাকা লাগবে। এরপরে রেইনবো ভেজিটেবলস খাবেন। রেইনবো ভেজিটেবলস মানে কি? রেইনবো ভেজিটেবলস, কালারফুল, অর্থাৎ হচ্ছে কালারফুল ভেজিটেবলস, অর্থাৎ রং বেরঙের, রংধনু 7 রং, বেনিয়া সহ কলা, বেতে বেগুনি, এরপরে কি বেনিয়া সহ কলা, বেনি সহ কলা মানে কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইভাবে কালারফুল ভেজিটেবলস, রেইনবো সালাদস, রেইনবো ফ্রুটস, রেইনবো ভেজিটেবলস যদি খাদ্য তালিকা নিয়মিত থাকে, ব্লাড প্রেশার দেখবেন যে ব্লাড প্রেশার লেভেল বাড়বে না তো কি বাড়বে। এখন এগুলা খায়, এগুলাতে নাই, হিতিয়ে হান খাইব, আচার খাইব, ফুচকা খাইব, আর আমাদের কাছে আয় করবে যে আর প্রেশার কিনলে কমে না, কমে যায়, বাড়ে না কেন, বাড়ে না কেন, তো কেন বাড়বে? এগুলো খান, দেখবেন বেড়ে যাবে। এরপরে 6 নাম্বার হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl দিবেন তাদেরকে, NaCl দিবেন। সবচেয়ে ভালো একটা NaCl আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। হিমালয়ান পিঙ্ক সল্ট আপনি এতে পাবেন, বড় মসজিদের নিচে পাবেন হিমালয়ান পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট। এখন আপনি গুগলে এটা সার্চ দিবেন, গুগলে হিমালয়ান পিঙ্ক সল্ট সার্চ দিলে দেখবেন যে লবণের কেমন লবণ এটা দেখবেন, এটা হচ্ছে রিয়েল লবণ। আমরা বাজারে লবণের নামে যেটা খাই এটা হচ্ছে হোয়াইট পয়জন, সাদা বিষ, এটা প্রসেস করা, এটা ভালো না। আবার NaCl, আবার লবণ সামুদ্রিক মাছ থেকেও নিতে পারেন, কারণ সাগরে কী থাকে, লবণ থাকে, তো এই মাছগুলো তো ওখানে বেড়ে উঠছে, সামুদ্রিক মাছ। এরপরে অর্গানিক হানি, 7 নাম্বার, অর্গানিক হানি, খাঁটি মধু। এরপরে অর্গানিক নাটস, খাঁটি বাদাম, বাদাম বিশেষ করে এই পৃথিবীতে যত খাবার আছে সকল খাবারের মধ্যে নাম্বার 1 সুপারফুড পিনাট, কাঠবাদাম। কাঠবাদাম এতটাই পুষ্টিকর, যাদের সেক্সের সমস্যা কাঠবাদাম খাবেন ডেলি, রাতে ভিজাই, 5টা 6টা রাত্রে ভিজাই, দিনে খান, দেখবেন বউ খুশি, খুবই ভালো সুপারফুড কাঠবাদাম। এভাবে আপনি মিক্স করে খান, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পিনাটস নিতে পারেন। এরপরে 9 নম্বরে আমি শুধু একটা মাত্র ওষুধ দিয়ে, ওষুধ তো আগে একটা দিছি স্প্রুলুনা জ্ঞান, এখন ইন্ডিভার 10 দেন, ইন্ডিভারটা দিতে পারেন। ইন্ডিভার, তো ইন্ডিভারটা আপনি এখানে 10 মিলিগ্রাম আছে, তারপরে আর কত 40 আছে, 20 আছে, এভাবে যার জন্য যেটা দেখেন আর কি। ইন্ডিভার 10টা একদিকে আপনার ব্লাড প্রেশারকেও ম্যানেজ করতে পারে, অন্যদিকে কারো যদি আসে বলে যে আর বুকের মাঝখানে ব্যথা করে, এটারও কাজ করে ভালো, অর্থাৎ কার্ডিয়াক ফাংশনকে ভালো রাখে, ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে। এরপরে এটা নিতে পারেন। তো এই কথাগুলো বলেই আজকে আমি আমার ক্লাসকে ক্লোজ করে দিচ্ছি।